যা তথ্য প্রমাণ রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিক তদন্ত হয় এবং তিনি যদি গ্রেপ্তার হন তাহলে তিনি আজীবন জেল থেকে বেরোতে পারবেন। বাংলার ভবিষ্যৎ সেটা অন্ধকারময় এবং সেই অন্ধকারময় ভবিষ্যৎ রচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এই যা প্রমাণ, তথ্য প্রমাণ রয়েছে না, এই মামলা সত্যি সত্যিই কনভিক্ট হওয়া উচিত এবং এই মামলায় সত্যি সত্যি অনেকের শাস্তি পাওয়া উচিত। রাজ্য প্রশাসন যারা চালাচ্ছেন তাদের মধ্যে একটা অংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ইনক্লুডিং মাথা। এই মাথাকে ধরতে হবে। আমার বক্তব্য তো আদালতের নির্দেশের সাপেক্ষে, আদালতের লিখিত নির্দেশ আছে। আমার ধারণা চাপে আছেন মানে যত টেম্পারেচার বাড়বে ওনার চাপ বাড়বে। এই তো জানুয়ারি মাস পড়েছে, ওই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিদিন বার্তা পাচ্ছেন, মৃত ভোটারের নাম কাটছে, মমতা ব্যানার্জির চাপ বাড়ছে। দেয়ালে লেখনটা বুঝতে পেরেছেন। যত দিন যাচ্ছে, জানুয়ারি মাস থেকে যত দিন যাবে, ভোটার লিস্ট থেকে মৃত ভোটারের নাম বাদ যাবে, মমতা ব্যানার্জির চাপ তত বাড়বে। আপনি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে 60 থেকে 70টা কেন্দ্র আপনি যদি অ্যানালিসিস করেন দেখবেন এই মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, তাদের ভোটে ছাপ্পা মেরে তৃণমূল কংগ্রেস জিতে যায়। ফলে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা যেহেতু কমবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলভাল বকাও তত বাড়বে। আমরা চাইছি সত্যি সত্যি শিখতে পারবো, মানে উনি প্লিড করবেন, উনি বলবেন, উনি উনি আদালতে দাঁড়িয়ে বলবেন, আমরা শিখবো। ও সত্যি সত্যি ওনার কাছ থেকে শিক্ষার কম জিনিস আছে। উনি ঋত্বিক রোশনের বাবাকে চাঁদে পাঠিয়েছেন, উনি কত কিছু করেছেন। রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী নতুন সমীকরণ তৈরি করেছেন। আমি প্রথম প্রশ্ন আপনার কাছে রাখবো, যেটা আপনি একটি মন্তব্য করেছিলেন যে সিবিআই এবং ইডির কাছে এমন কিছু তথ্য প্রমাণ রয়েছে যার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় আজীবন জেল থেকে বেরোতে পারবেন না। একজন আইনজীবী হিসেবে আপনি কি আইনি ভিত্তিতে এই দাবি করেছেন? দেখুন, আপনাদের প্রথমেই আপনার প্রতিটি দর্শককে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনি যে প্রশ্নটা করেছেন সেটা এই মুহূর্তে সব থেকে পার্টিনেন্ট প্রশ্ন। আপনাদের নিশ্চিতভাবে জানা থাকবে যে যেহেতু আমি এই ধরনের মামলাগুলো বিশেষ করে এসএসসির যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একদম প্রথম দিন থেকে, একদম যেদিন ওই যে ছেলেমেয়েরা বঞ্চিত চাকরি প্রার্থীরা যেদিন ওই প্রথম ওই কয়েকটি কাগজ এনেছিল সেইখান থেকে শুরু করে এই মামলার আজকে দিন পর্যন্ত যতদিন এই মামলা চলবে, নিশ্চিতভাবে যদি আমি বেঁচে থাকি নিশ্চিতভাবে সে মামলা করব। কিন্তু যা দেখেছি, একাধিক সিবিআই তদন্তের নির্দেশ হচ্ছে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, মিউনিসিপ্যালিটি স্ক্যাম, সবগুলোতেই মামলা করেছি এবং সেই মামলার যে ডকুমেন্ট দেখেছি সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে যেভাবে মামলাগুলো ইভলভ হয়েছে তাতে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে যা তথ্য প্রমাণ রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিক তদন্ত হয় এবং তিনি যদি গ্রেপ্তার হন তাহলে তিনি আজীবন জেল থেকে বেরোতে পারবেন না। এবার বলবেন যে এই ধরনের মামলায় যে শাস্তি সেটা তো মানে সাধারণভাবে স্বল্প শাস্তি হয়, কারণ হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে ভারতবর্ষে যে শাস্তির বিধান সেটা কিন্তু মানে ওই রকম মানে স্ট্রিনজেন্ট নেই। ফলে যে স্ট্রিনজেন্ট ল না থাকার জন্য এর সুবিধা হোয়াইট কলার অফেন্ডাররা পেয়ে থাকেন। কিন্তু একটা কথা ভুললে চলবে না, এই যে নিয়োগ দুর্নীতি সেখানে কিন্তু একটা অপরাধ সংগঠিত হয়নি, হাজার হাজার অপরাধ সংগঠিত হয়েছে এবং সবগুলো আলাদা আলাদা অপরাধ। ফলে এই যে আলাদা আলাদা অপরাধ সংগঠিত হয়েছে তার কালমিনেশন হচ্ছে এই যে একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই কে কিন্তু সমস্তগুলো নির্দেশই পালন করতে হবে। সেই জন্য দেখবেন আলাদা আলাদা এফআইআর হয়েছে, আলাদা আলাদা ইসিআইআর হয়েছে, আলাদা আলাদা চার্জশিট হচ্ছে। দেখবেন নবম দশমের চার্জশিট হলো, একাদশ দ্বাদশের চার্জশিট এদের কয়েকদিন আগে জমা পড়লো, গত পরশু দিন, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি স্ক্যামের চার্জশিট। তাহলে যে আলাদা আলাদা অপরাধ সংগঠিত হচ্ছে। আপনি প্রাথমিকের দেখবেন ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে, সেখানে কালীঘাটের কাকুর কণ্ঠ শুনেছেন, সেখানে সেই কণ্ঠ থেকে উঠে আসা নাম শুনেছেন, লিপস অ্যান্ড বাউন্ড শুনেছেন, এই যে অঙ্কিতা অধিকারীর বাবার নাম শুনেছেন, এই যে সব এই যে র্যাঙ্ক জাম করে চাকরি শুনেছেন, এই যে সবগুলোর কালমিনেশন, এগুলো তো কালমিনেট করতে হবে। এইগুলো করে তদন্ত শেষ করে যারা অপরাধী, প্রকৃত অপরাধী, তাদের শাস্তির বিধান দিতেই হবে।
এবং এই যদি সমস্তগুলো একসঙ্গে এই রেকর্ডগুলো নেওয়া যায় এবং যদি সঠিক তদন্ত করা যায় তাহলে নিশ্চিতভাবেই আজীবন উনি জেলে থাকবেন। আর এই তদন্ত করা খুব সহজ। ওই সিবিআই, ইডি খুব ভালো করে জানে এই যারা ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, ও ৪ দিন নিয়ে এসে লাইট বন্ধ করে রাখলে সব গড়গড় করে বলে দেবে। সে কাকে টাকা দিয়েছে, আবার যার নাম করবে তাকে নিয়ে এসে আবার লাইট বন্ধ করলে সেও গড়গড় করে বলে দেবে। তো সিবিআই, ইডি ভালো করে জানে কি করে ওসব লাইট বন্ধ করে ওসব উগলিয়ে নিতে হয়। এটা যদি না পারেন তাহলে সত্যি সত্যি বাংলার মানুষ ক্ষমা করবে না। কারণ বাংলার ভবিষ্যৎ সেটা অন্ধকারময় এবং সেই অন্ধকারময় ভবিষ্যৎ রচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ২০১১ সালে তিনি রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছেন, তারপরে তিনি চুরি দুর্নীতি শুরু করেছেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। এটা আমাদের দর্শকরাও বারংবার জানতে চেয়েছে এবং আমরাও টু বি স্পেসিফিক জানতে চাই ফিরদৌস দা, যে এই সমস্ত যে মামলাগুলোর কথা হচ্ছে, এই সমস্ত প্রমাণগুলো কি চার্জশিটে অন্তর্ভুক্ত? নাকি আপনি তদন্তের বাইরের কোনো তথ্যের কথা বলছেন? দেখুন, চার্জশিটে কিছুটা এসছে, এরপরেও তদন্ত, সেই জন্য তো দেখবেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ছে। আপনি ধরুন প্রাথমিকের ক্ষেত্রে ওই যে বললাম, ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। আপনি মনে করেন মিউনিসিপ্যালিটি স্ক্যামে একমাত্র অয়নশীল রয়েছে, তার বাইরে কোনো প্রভাবশালী নেই? এটা হতে পারে? লজিক্যালি ভাবতে পারবেন? ফলে এই যে আপনি দেখতে পাচ্ছেন, চাক্ষুষ করতে পারছেন যে অঙ্কিতা অধিকারীর বাবা দলে যোগ দিল, অঙ্কিতা অধিকারীর নাম উঠে গেল। এর মধ্যে কোনো প্রকার সম্পর্ক নেই। আপনি মানে আপনি যে যুক্তি দেন না কেন, আপনি দেখুন লজিক্যালি যে জায়গায় পৌঁছতে হবে সেগুলো করোবোরেট করতে হবে আপনাকে এভিডেন্স দিয়ে। কিন্তু চাক্ষুষ করা যাচ্ছে। দলে কবে যোগ দিচ্ছেন, কবে তার নাম উঠলো, কাকে কে ফোন করেছিল, এগুলো বের করা খুব কঠিন কাজ নাকি? ইজিলি বের করা যায়। আচ্ছা, আপনার নাম কি করে উঠলো, কিভাবে উঠলো, কে ফোন করেছিল, কাকে কে ফোন করেছিল, কিভাবে ফোন হয়েছিল, কার ফোন থেকে কার ফোনে হয়েছিল, এসব বের করা খুব কঠিন কাজ? খুব কঠিন কাজ না, খুব সহজে বের করে দেওয়া যায়। দুবার ডেকে এনে লাইট বন্ধ করে একটু ধাঁতানি দেবে, সব বেরিয়ে যাবে, গড়গড় করে বলে দেবে। এমন কোনো তথ্য এসেছে? কারণ আমরা জানি একজন আইনজীবী হিসেবে আপনাদের ব্যাপ্তি অনেকটা বেশি থাকে সাধারণ মানুষের থেকে। তাই আমি জিজ্ঞেস করব যে আপনার কাছে চার্জশিটে এমন কোনো বিষয়ের উল্লেখ হয়েছে কি ফিরদৌস দা, যা আপনার কাছে এসছে, যা আগামীতে বাংলার মানুষ আচ্ছা, জানলে? আপনাকে আপনি একটা সহজ কথা বলুন তো। ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে ধরুন কালীঘাটের কাকুর কন্ট্যাক্টে নাম উঠে এলো। হ্যাঁ? আচ্ছা, সেই কালীঘাটের কাকুর কন্টে উঠে আসা নাম তার সাপেক্ষে কোন দিকে গেছে? সেই সাপেক্ষে তদন্ত অভিমুখ কেন যাবে না? আচ্ছা, ১৫ কোটি চাওয়ার জন্য নাম সেদিকে হবে না কেন? দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি ধরুন এই যে অঙ্কিতা অধিকারীর কবে দলে যোগ দিল, কিভাবে হলো, কে কাকে ফোন করলো, সেই তদন্ত মানে কেন প্রসিড হবে না? এইগুলো তো আপনাকে মানে বুঝতে হবে যে কিভাবে এই তদন্ত প্রক্রিয়া হওয়া উচিত। দেখুন, তদন্ত নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা ছাড়া কেউ করতে পারে না। ভারতবর্ষে তদন্তের ভার হয় রাজ্যের তদন্তকারী সংস্থা করবে, নাহলে কেন্দ্রের তদন্তকারী সংস্থা করবে। এর বাইরে অপশন নেই। সে হয় কেন্দ্রের পুলিশ না হয় রাজ্যের পুলিশ করবে। মানে সিবিআই করবে, আর্থিক দুর্নীতি হলে ইডি করবে, রাজ্যে কোনো ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত কোনো সিচুয়েশন তৈরি হলে বা সেই ধরনের অপরাধ হলে রাজ্যের পুলিশ করবে। এক্ষেত্রে রাজ্যের পুলিশ তারা যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে ধরুন একমাত্র অপশন হচ্ছে যে যদি আদালত নির্দেশ দেন, এই মুহূর্তে তো কনসেন্টও তুলে নিয়েছেন। মানে সিবিআই যে তদন্ত করতে পারতো, সে জেনারেল কনসেন্ট তুলে নিয়েছেন। কেন তুলেছেন? প্রশ্ন আসবে না? এই যে একটার পর একটা তদন্তভার কেন সিবিআই এর হাতে হস্তান্তর হলো? রাজ্যের পুলিশ যদি মানে সেটা করতে পারতো বা রাজ্য প্রশাসন যদি দুর্নীতি না করতো, তাহলে এই তদন্তভার সিবিআই এর হাতে যেতই না। এটা হয়েছে বলেই তো তদন্তভার সিবিআই এর হাতে গেছে। সাধারণভাবে তো তদন্তভার সিবিআই এর হাতে যায় না। আইদার রাজ্য সরকার নিজেরা তুলে দেবে সিবিআই এর হাতে, অথবা আদালত সিবিআই তদন্তভার দেবেন সিবিআই এর হাতে। সেই সিবিআই আদালত দিয়েছেন, আদালত বুঝেছেন
যে যেখানে এইরকম ব্যাপ্তি রয়েছে দুর্নীতির, যেখানে এই ধরনের এই স্তরের নেতারা যুক্ত, সেক্ষেত্রে খুব স্বাভাবিক রাজ্যের পুলিশ তদন্ত করতে পারে না এবং খুব স্বাভাবিকভাবেই সেই তদন্তভার সিবিআই এর হাতে গেছে। এখন সিবিআই কে পারফর্ম করতে হবে। তার কারণ দেখুন হ্যাঁ, বলতেই পারেন যে সে কি আপনার স্যাটিসফ্যাকশন এর জন্য করবে? না, আমার স্যাটিসফ্যাকশন এর বিষয় না। যে বিষয়গুলো তদন্তের মাধ্যম দিয়ে উঠে এসছে, চাক্ষুষ হচ্ছে। আপনি বলুন লজিক্যালি যেটা চাক্ষুষ হচ্ছে, সেই দিকে তো তদন্ত অগ্রসর হবে। যে ১৫ কোটি চাওয়ার পরে সেটা কি হলো? আদৌ পেল না? সেটা কে? তার ডিটেইলস কি? এগুলো তো বলতে হবে না? একদমই। আমি দ্বিতীয়ত জিজ্ঞেস করব যে আপনি কি একজন আইনজীবী হিসেবে মনে করেন যে এই মুহূর্তে এই সমস্ত প্রমাণগুলো আদালতে টিকবে? দেখুন এই তথ্য প্রমাণ রয়েছে না? এই মামলা সত্যিই কনভিক্ট হওয়া উচিত এবং এই মামলায় সত্যি অনেকের শাস্তি পাওয়া উচিত। অনেকের শাস্তি পাওয়া উচিত। সে বড় স্তরের দালাল থেকে শুরু করে নেতা, মন্ত্রী একদম, একদম উচ্চ স্তরের নেত্রী পর্যন্ত। একদম উচ্চ স্তরের নেত্রী এবং রাজ্যের মুখ্য সচিব সবাইকে নিয়ে বলছেন একদম। দেখুন সচিব কে থাকবে না থাকবে সেটা সিবিআই ঠিক করবে যে আদৌ কে রয়েছেন, আধিকারিকদের মধ্যে কে রয়েছেন না নেই সেটা সিবিআই তদন্ত করে বের করবে। কিন্তু এটুকু তো বোঝা যাচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কন্ডাক্ট, তার যে ভূমিকা, এর আগে ওই প্রেস ক্লাবের সামনে যখন ছেলেমেয়েরা সেখানে অনশনে বসেছিল, সেখানে গিয়ে তিনি যা বলেছিলেন, তার পরবর্তীতে তার পদক্ষেপ, তারপরে একাধিক যে রাজনৈতিক কর্মকাণ্ড, তারপরে একাধিক প্রশাসনিক যে পদক্ষেপ হয়েছে, সেগুলো সব যদি আপনি এড করেন তাহলে এইটাই দাঁড়াচ্ছে যে বেসিক্যালি রাজ্য প্রশাসন যারা চালাচ্ছেন তাদের মধ্যে একটা অংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ইনক্লুডিং মাথা। এই মাথাকে ধরতে হবে, মাথাদের ধরতে হবে। আর সেটা যদি না পারেন তাহলে সিবিআই কেও রাজ্যের মানুষ বা আমি বলবো যে এই তদন্তের প্রতি রাজ্যের মানুষ কিন্তু অনেকটাই আস্থা হারাবে। কিন্তু স্যার আমি একটা প্রশ্ন করব যে যদি আদালতই শেষ কথা বলে যেমনটা আপনারাও বলেন, তাহলে আপনার মতে এই সমস্ত তদন্তগুলো কেন আজও কোনো চূড়ান্ত রায়ে পৌঁছলো না? দেখুন আপনি এটা ভুল করছেন। আদালত শেষ কথা বলে মানে আদালত তদন্তের উপর ভিত্তি করে যেটা উঠে আসবে সেটা নিয়ে আদালত বিচার করবেন। আদালত তদন্ত করে না, এটা ভুল করেন অনেকে। তাহলে আদালত কেন করছেন? আরে আদালতের আদালত মানে কি? বিচারালয়ের অভ্যন্তরে থাকা বিচারপতি, তিনি সমস্ত বিষয় শুনে, উভয় পক্ষের বিষয় শুনে একটা রায় দেবেন। বিচারপতি বা বিচারালয় কোনো বিচার করেন না। আমাদের বিচারালয়ের নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই। ভারতবর্ষের এই যে কাঠামোটা তো বুঝতে হবে, সাংবিধানিক পরিসরটা বুঝতে হবে। প্রশাসন প্রশাসনের কাজ করবে, এক্সিকিউটিভ এক্সিকিউটিভের কাজ করবে। যারা আইন প্রণেতা, আইনসভা, সেক্ষেত্রে সেখানে আইন তৈরি হবে। লেজিসলেটররা লেজিসলেশনের কাজ করবে। আর জুডিশিয়ারির কাজ করবে। এক্ষেত্রে জুডিশিয়ারি তার পাওয়ারকে এক্সিড করে গিয়ে তিনি লেজিসলেটও করতে পারেন না, এক্সিকিউটিভ ওয়ার্কও করতে পারেন না। এই যে তদন্ত এটা এক্সিকিউটিভ ওয়ার্ক। আপনি তদন্ত জুডিশিয়ারি কখনো করতে পারে না। এটা অনেকে ভুল করেন। অনেকে বলে তাহলে জুডিশিয়ারি কেন করছে না? আরে জুডিশিয়ারি তদন্ত করে না। তদন্ত করে যেটা উঠে আসে সেই মেটেরিয়াল এর উপর ভিত্তি করে বিচার করে। কিন্তু তদন্ত করতে হবে ওই তদন্তকারী সংস্থাকে। বিচারপতি গিয়ে তদন্ত করবে না। এটা অনেকে ভুল করেন। ভারতবর্ষের সংবিধানে কিন্তু এই যে এই যে ক্ষমতার যে বিন্যাস, সুন্দর বিন্যাস রয়েছে। না হলে কিন্তু ভারতবর্ষের এই বৃহৎ গণতন্ত্র টিকত না। যদি একজনের হাতে যদি আপনি এটা ভাবার কোনো কারণ নেই যে আদালতের হাতে আমি আমি মানে এটা বলছি মানে এই নয় যে আদালতের আমি সব ক্ষমতা তুলে দিতে বলছি। না, একদম না। এক্সিকিউটিভের হাতে ক্ষমতা থাকতে হবে এক্সিকিউশনের, লেজিসলেটরদের হাতে ক্ষমতা থাকতে হবে লেজিসলেশনের, জুডিশিয়ারির হাতে ক্ষমতা থাকতে হবে সেটা অ্যাডজুডিকেট করার। সেটা যদি না হয়, এই ক্ষমতার যদি এই ব্যালেন্সটা না থাকে না, তাহলে ভারতবর্ষের গণতন্ত্রই কিন্তু থাকবে না। ফলে ভারতবর্ষের গণতন্ত্রকে রাখার জন্য এই ব্যালেন্সটা প্রয়োজন। এবং সেই ব্যালেন্সটা আমাদের সংবিধান একেবারে নির্দিষ্টভাবে দিয়েছে। সেজন্য সংবিধানে একেবারে নির্দিষ্টভাবে বলা আছে যে মানে এবং লিস্ট করে বলা আছে যে কে কোন ধরনের আইন তৈরি করবে। ইভেন এই যে আইন তৈরি করার ক্ষেত্রেও একদম নির্দিষ্টভাবে বলা আছে। ক্ষমতার একটা নির্দিষ্ট বিন্যাস দেওয়া আছে। সেখানে একদম ধরুন ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, আইন তৈরি করার ক্ষেত্রে একদম কারোর অ্যাবসোলিউট পাওয়ার নেই। মানে কে কোন ধরনের আইন তৈরি করবে,
কোন আইনসভা কিভাবে চলবে, পরিচালিত হবে, কিভাবে আইন তৈরি করবে সরকার, সেখানে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তা সমস্ত কিছু আমাদের সংবিধানে বলা আছে। তা আমাদের সংবিধান কিন্তু বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান, এবং এই যে আমাদের যে গণতন্ত্র না, এর মধ্যে তো একমুখিতা নেই, এর মধ্যে বৈচিত্র্যতা রয়েছে। এই বৈচিত্র্যতার মধ্যে ঐক্যের যে বার্তা দিয়ে আমাদের সংবিধানে সুন্দর করে এই যে পাওয়ারের যে ব্যালেন্স আছে, সেই জন্য ভারতবর্ষের গণতন্ত্র এতদিন সার্ভাইভ করছে। আপনি দেখুন, এই এশিয়ারই তো দেশ পাকিস্তান, বাংলাদেশ, দেখবেন কোনো সেনা অভ্যুত্থান হয়ে যাচ্ছে, কখনো স্টুডেন্টরা গিয়ে ক্ষমতা ক্যাপচার করে নিচ্ছে, এসব হচ্ছে। কিন্তু আমাদের দেশে ওই রকম একটি সুবৃহৎ সুলিখিত একটি সংবিধান থাকার জন্য, এবং ক্ষমতার এই যে বিন্যাসের ব্যালেন্স থাকার জন্য, দেখবেন ভারতবর্ষে অ্যাজ সাচ এরকম সরকার খারাপ কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, কিন্তু যে গণতন্ত্রের একদম, দেখুন ভারতবর্ষে ইমার্জেন্সিও লাগু হয়েছে। ভারতবর্ষের অনেক যারা ক্ষমতায় ছিল, অনেকে অনেক ধরনের দুর্নীতি করেছে, কিন্তু তারপরেও ভারতবর্ষের গণতন্ত্রের সেই ক্রাইসিস কোনোদিন তৈরি হয়নি যে ক্রাইসিস পাকিস্তানে তৈরি হয়েছে, যে ক্রাইসিস বাংলাদেশে তৈরি হয়েছে, যে ক্রাইসিস শ্রীলঙ্কায় তৈরি হয়েছে। তার কারণ ভারতবর্ষের সংবিধান। আর ভারতবর্ষের সংবিধানকে যারা বেসিক্যালি মেনে চলা উচিত, যারা এই সংবিধানকে আসলে দুর্বল করতে চাইছেন, তাদের একটা বার্তা খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া উচিত যে ভারতবর্ষের সংবিধান যদি কোনোভাবেই দুর্বল হয়, তাহলে ভারতবর্ষের গণতন্ত্র দুর্বল হবে, এবং তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই সংবিধানের যারা বেনিফিশিয়ারি তারা। আমি বলব, ফিরদৌস দা, আপনার কাছে কি কোথাও গিয়ে এমন কোনো তথ্য আছে যা থেকে প্রমাণ হয় যে কেন্দ্রীয় নেতৃত্ব তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলছে? দেখুন, এখন তদন্ত চলছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তদন্তের গতি মন্থর হয়েছে, এটুকু আমি বলতে পারি আইনজীবী হিসেবে। এবং আমি মনে করি আরো বেশি দ্রুততার সঙ্গে আরো অনেক মানুষকে ডাকা উচিত ছিল। আমি যেহেতু এই মামলাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত, এর বেশি মন্তব্য আমি এই কারণেই করতে চাইবো না। মামলাগুলো চলছে নিশ্চিতভাবে, কারণ এটা মানে হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশই রয়েছে। আপনি বলুন তো, কতজন টেন্টেড ক্যান্ডিডেটকে এখনো ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, সেখান থেকে এই রুটটাকে আনাট করেছে, যে টেন্টেড ক্যান্ডিডেট কাকে টাকা দিয়েছে, সে তাকে কাকে টাকা দিয়েছে, সে কাকে টাকা দিয়ে, এই রুটটা আনাট তো সহজেই করা যায়। আমি বলব, ফিরদৌস দা, আপনার এই বক্তব্য যদি আদালতে চ্যালেঞ্জ হয়, আপনি কি প্রস্তুত? কিসের চ্যালেঞ্জ হবে? আমি বক্তব্য তো জাজমেন্টের সাপেক্ষে বলছি। জাজমেন্টে লিখা আছে, প্রতিদিন বলতে হয়, প্রতিদিন বলতে হয়, জাজমেন্টে লিখা আছে, বলা আছে, এসএসসি জাজমেন্টে বলা আছে তাদের ডেকে ইন্টারোগেশন করার কথা। মানে এক কথায় যদি উত্তর নিই যে আপনার আপনার এই সমস্ত বক্তব্য যদি আমার আমার বিরোধী বক্তব্য আমার বক্তব্য আমার বক্তব্য তো আদালতের নির্দেশের সাপেক্ষে। আদালতের লিখিত নির্দেশ আছে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলেন, ৩ দিনের জনসভা করলেন, রীতিমতো তিনি দলের সাংগঠনিক মিটিং করলেন। সেখানে একটি প্রশ্ন সাংবাদিকরা তার দিকে ছুড়ে দিলেন যে এত সম্পত্তি রক্ষা হওয়া সত্ত্বেও ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জেলে গেল না? এই প্রশ্নটাই একদম হিলিয়ে দিয়েছিল রীতিমতো অমিত শাহের সেই প্রেস কনফারেন্স। কি খামতি ছিল? দেখুন, আদালতের নির্দেশে তদন্ত চলছে। তদন্তের গতি মন্থর কিনা সেটা বলা যেতে পারে যে গতি মন্থর। ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে তদন্ত মানে কিভাবে হওয়া উচিত, এটা তদন্তকারী সংস্থা, কিন্তু এই ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে তদন্ত কিভাবে হওয়া উচিত এটা তদন্তকারী সংস্থাকে শেখাবো, এবং এই ২ মিনিটে শিখিয়ে দেবো, এটা হয় না। আমি কতগুলো কথা বলছি, যেমন ধরুন এটা তো একেবারে ডকুমেন্টেড বিষয়, যে টেন্টেড ক্যান্ডিডেট, সেই টেন্টেড ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করে যে তুমি বাবা কাকে টাকা দিয়েছিলে, বা আদৌ দিয়েছিলে কিনা, কিভাবে পেলে, এইগুলো দেখুন তদন্তকারী সংস্থা একটা, আপনি বলতে পারেন যে দেশের মধ্যে একটা এলিট সংস্থা সিবিআইডি। তারা যদি এটা না জানেন, এটা তো না জানার কোনো কথা নয়, সহজেই জানতে পারবেন। এই জানাটা উপর ভিত্তি করে মানুষ এই আস্থাটা রাখেন। মানুষের এই আস্থাটাকে তাকে অর্জন করতে হবে, এবং এই আস্থা যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু সেটা গণতন্ত্রকেই দুর্বল করবে। কারণ এই গণতন্ত্র চলে তো মূলত আস্থা বিশ্বাসের উপরে ভিত্তি করে। তাহলে মানুষের ওই আস্থা বিশ্বাসটা দুর্বল হবে, যেটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ।
পুরো নিয়োগ দুর্নীতি মামলা একদম চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা একাধিক প্রভাবশালীর বাড়ি, অফিস গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিলেন। তাদের নামে চূড়ান্ত চার্জশিটে দেখা গেল না। কি বলবেন? দেখুন এটা তো চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতি মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত চলাকালীন ধরা পড়েছিল। এবং আপনাদের মনে থাকবে যে অয়নশীলের বাড়ি থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছিল। তারপরে এই সোমেন নন্দীর মামলায় ইডি একটা অ্যাপ্লিকেশন করেন যে এখানে সিবিআই তদন্ত হওয়া উচিত। আদালতের নির্দেশে সেই সিবিআই তদন্ত হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় সরকার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে হারার পরে সুপ্রিম কোর্টে যায়, সেখানেও হারে। আবার চলে আসে রিভিউ, এই রিভিউতে আবার হারে। ফলে এই যে সিবিআই তদন্তের নির্দেশ পুরো নিয়োগ দুর্নীতিতে, এটা কিন্তু বিরাট একটা দীর্ঘ আইনি লড়াই ছিল। সেই মামলায় যেহেতু পিটিশনার পক্ষের হয়ে আমি ছিলাম, আমার সে একদম সেই প্রথম দিনের অ্যাপ্লিকেশন থেকে সবটাই মনে পড়ছে। চার্জশিট পড়েছে, কিন্তু আমি মনে করি যে নিশ্চিতভাবে এর আগে যেমন প্রাথমিকের ক্ষেত্রে, আমি প্রাথমিকের কথাটা কেন উল্লেখ করলাম, তার কারণ প্রাথমিকে দেখবেন আপনি চার্জশিট দেওয়ার পরে ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিট, সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। ফলে প্রাথমিকের সঙ্গে ইন্টারমিঙ্গলিং ইফেক্ট রয়েছে, এই যে অর্থাৎ আন্তঃসম্পর্ক থাকা একটি তদন্ত প্রক্রিয়া। তার কারণ হচ্ছে এক্স্যাক্টলি এই শব্দ বন্ধই ব্যবহার করেছিল সেই সময় ইডি তার অ্যাপ্লিকেশনে। অর্থাৎ একটা অন্তর্বর্তী একটা সম্পর্ক রয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে এই মিউনিসিপ্যালিটি স্ক্যামে। তার কারণ যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি করছে তার বাড়ি থেকেই ওই ডকুমেন্ট পাওয়া যাচ্ছে। অয়নশীলের বাড়িতে তদন্ত করতে গিয়ে ডকুমেন্ট পেয়েছিল। ফলে সেটা আনার্থ হয়েছিল। ফলে একটা তদন্তকারী সংস্থা যখন তদন্ত করতে করতে একটা জিনিস আনার্থ করলো, সেটা স্বাভাবিকভাবেই সেই তদন্তকারী সংস্থার হাতে যায়। ফলে ইন্টারমিঙ্গলিং ইফেক্ট থাকার জন্য, এবং সেই তদন্তকারী সংস্থায় কিন্তু এখন যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্ত করছে তারাই করছে। মাইট বি নাও আসতে পারে, কিন্তু আসার সম্ভাবনাও আছে। তার কারণ হচ্ছে আন্তঃসম্পর্ক রয়েছে। এবং সেক্ষেত্রে প্রাথমিকের ক্ষেত্রে দেখা গেছে এখনো পর্যন্ত ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। কে বলতে পারে ফিফথ জমা পড়বে কি পড়বে না। একদমই। আবার মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন সভায় বক্তব্য রাখছেন বিব্রত, তাতে কি আপনার ধারণা যে উনি খুব চাপে আছেন এই মুহূর্তে? আমার ধারণা চাপে আছেন, মানে যত টেম্পারেচার বাড়বে ওনার চাপ বাড়বে। এই তো জানুয়ারি মাস পড়েছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিদিন বার্তা পাচ্ছেন, মৃত ভোটারের নাম কাটছে, মমতা ব্যানার্জির চাপ বাড়ছে। দেয়ালে লেখনটা বুঝতে পেরেছেন। যত দিন যাচ্ছে, জানুয়ারি মাস থেকে যত দিন যাবে, ভোটার লিস্ট থেকে মৃত ভোটারের নাম বাদ যাবে, মমতা ব্যানার্জির চাপ তত বাড়বে। আপনি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে 60 থেকে 70টা কেন্দ্র আপনি যদি অ্যানালিসিস করেন, দেখবেন এই মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, তাদের ভোটের ছাপ্পা মেরে তৃণমূল কংগ্রেস জিতে যায়। এই ভোটগুলো সব কমে গেলে ও তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনাও কমে যাবে। ফলে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা যেহেতু কমবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলভাল বকাও তত বাড়বে। সবে তো জানুয়ারি, এখনই এরকম হচ্ছে, তাহলে বলছেন আগামী ফেব্রুয়ারিতে আরো বাড়বে। এ তো জানুয়ারি পড়েছে, আজকে এবছরের শীতলতম দিন। এবার টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে, টেম্পারেচারও বাড়বে। ওই মৃত ভোটারের নাম যত বাতিল হবে, স্থানান্তরিত ভোটারের নাম যত বাতিল হবে, যাদের ডুয়াল এন্ট্রি রয়েছে তাদের নাম যত বাতিল হবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই ভুলভাল বকা, এই চাপ বাড়া, এগুলো চলতে থাকবে। সাংবাদিক মহলে একটি কথা খুব প্রচলিত হয়েছে যে এমন কিছু তথ্য আসতে চলেছে যে তথ্যের সাহায্যে রাজ্যের সরকার বিপাকে পড়তে চলেছে। আপনার কাছে কি এরকম কোনো তথ্য আছে? দেখুন এখন তো কেবল শুরু হয়েছে, জানুয়ারি ওয়েট করুন না, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ওয়েট করুন না, চূড়ান্ত তালিকা বের হতে দিন। দেখুন আমি মনে করি এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশনের কোনো নাগরিককে সত্যি এই বিড়ম্বনায় ফেলা উচিত নয়। নির্বাচন কমিশনের উচিত ছিল বাড়ি বাড়ি গিয়ে দেখা যে ভোটাররা আছে কি নেই, মৃত নাকি স্থানান্তরিত নাকি প্রকৃত ভোটার, এটা করা উচিত ছিল। কিন্তু এই যে বয়স্ক মানুষকে ডাকছে, এই যে রোগাক্রান্ত মানুষকে ডাকছে, এটা কিন্তু সত্যি মানুষগুলো সাফারিং হচ্ছে, সত্যি হয়রানি হচ্ছে। এইটা থেকে কি করে মানুষকে রিলিফ দেওয়া যায়, এটা নির্বাচন কমিশনকে ভাবতে হবে প্রথম। কারণ শুনানি চলছে এই মুহূর্তে। আমি উদাহরণ দিই, যেমন ধরেন অনেক ভদ্র মহিলা, বিশেষ করে বয়স্ক মহিলা, তাদের দেখবেন as such কোনো এডুকেশনাল ডকুমেন্ট নেই। আমাকে ফোন করেছিলেন। তিনি তার ভোটার লিস্টে নাম রয়েছে, ২০০২ সালের লিস্টে নাম রয়েছে। এই এতদিন ধরে ভোট দিয়ে আসছেন। উম তারপরে তার আধার কার্ড রয়েছে,
ভোটার কার্ড রয়েছে, ইভেন একটা প্যান কার্ডও রয়েছে, কিন্তু অ্যাজ সাচ কোনো সম্পদ নেই। স্বামীর সম্পদ আছে, কিন্তু সেটা তো স্বামীর সম্পদ, স্বামী মারা গেছেন, অ্যাজ সাচ কিছু মানে সেই ধরনের সম্পদ নেই। তাহলে সে কি দেখাবেন? তাকে ডেকেছে, তার বয়সজনিত নাকি কোনো ডিসক্রিপেন্সি পেয়েছে, তিনি ঠিক করে বলতেও পারছেন না। তাহলে আপনি ভাবুন সেই মানুষটি কি করে দেখাবে? সে তো হয়রানি হচ্ছে। তা তার বেসিক্যালি দেখানোর মতো ডকুমেন্ট বলতে তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তার স্বামীর ডকুমেন্ট, এছাড়া তো দেখানোর কিছু নেই। তাহলে তাহলে সেই মানুষটিকে এই একেবারে প্রান্ত সীমায়, বয়সের প্রান্ত সীমায় দাঁড়িয়ে তাকে একদম মানে জীবনের জীবন সাহান্যে দাঁড়িয়ে আছেন। সেই মানুষটিকে ডাকছেন, ডেকে তাকে হয়রানি করছেন। এটার কোনো প্রয়োজন ছিল না। সে ভোটার, জেনুইন ভোটার, জেনুইন ভোটার নয়, তাকে বেসিক্যালি সেটা দেখে বেসিক্যালি নির্বাচন কমিশন থেকে দিয়ে পারতেন। হ্যাঁ, তারা সুযোগ দিয়েছেন, কিন্তু একটা নির্দিষ্ট বয়স বেঁধে দিয়েছেন। রোগ আক্রান্ত কিনা সেটা নিয়ে কাকে তারা কমিউনিকেট করবে? মুখ্যমন্ত্রী প্লিড করবেন বলছেন। কি বলবেন? বলছেন আ আইনজীবী হিসেবে প্লিড করবেন। রাজ্যের মানুষ জিজ্ঞেস করছেন এতগুলো মামলায় কেন প্লিড করবেন? কি বলবেন? আমরা চাইছি সত্যি শিখতে পারবো। মানে উনি প্লিড করবেন, উনি বলবেন, উনি উনি আদালতে দাঁড়িয়ে বলবেন, আমরা শিখব। ও সত্যি উনার কাছ থেকে শিক্ষার কম জিনিস আছে? উনি ঋত্বিক রোশনের বাবাকে চাঁদে পাঠিয়েছেন। উনি কত কিছু করেছেন। রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী নতুন সমীকরণ তৈরি করেছেন। তারপরে আবার রামকৃষ্ণদেব সম্পর্কে কি বলেছেন? মানে অসাধারণ। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা আপনি চিন্তা করতে পারবেন না। আমি বলব ফিরদৌস শেষ প্রশ্ন আমার একটাই যে এত যে দুর্নীতি হলো আমরা প্রচুরবার আপনার সাক্ষাৎকার নিয়েছি। জনগণ আপনাদের মন্তব্য শুনতে চেয়েছেন। এই সমস্ত মাথারা কি ছাড়া পেয়ে গেল? দেখুন, সাময়িক মনে হতে পারে, কিন্তু আল্টিমেট আমি মনে করি এদের শেষের পরিণতি ভয়ংকর। বিয়ে মামলার রায় কবে? সেটা নির্দিষ্ট করে কিছু বলা যায় না। অপেক্ষা করুন। নিশ্চিতভাবে আমিও অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করুন। যেমনভাবে রাজ্য সরকারি কর্মচারীরা অপেক্ষা করছে। তবে আশা করব যাতে দ্রুততার সঙ্গে হয়। ৬ বার জেতা মামলা। আশা করব যে যাতে ৭ম বারও জিতি। মানে তাহলে বলছেন যে একদম বছর শুরু হচ্ছে ২০২৬ এ সরকারি কর্মচারীরা আশায় বুক বাঁধতেই পারেন যে এবারে ডিএর জটটা না দেখুন, ডিএর জট তো মানে নতুন করে লি খোলা বা লাগানোর কিছু নেই। ৬ বার জেতা মামলা। রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে। ইভেন সেখানেও ইন্টারিম অর্ডার দিয়েছিল। ফলে প্রাইমা ফেসি কেস মেড আউট হয়েছে। আমরা আশা করব দ্রুততার সঙ্গে রায় পাবো।